সূর্যপুর গ্রামে ভরত সিং ও তার পরিবার থাকত। ভরত সিং এর ওই গ্রামে একটা মুদিখানার দোকান ছিল। পরিবারের স্ত্রী সুমিত্রা আর তার 2 মেয়ে ছিল। বড় মেয়ের নাম ছিল সুরভি আর ছোট মেয়ের নাম ছিল অংশিকা। বড় মেয়ে যতটা গুণী ছিল, ছোট মেয়ে ততটাই সুন্দরী আর অহংকারী। 2 বোনের মধ্যে আকাশ পাতাল পার্থক্য ছিল, তাই 2 বোনেদের মধ্যে একদমই মিল ছিল না। একদিন বড় বোন সুরভির জন্য পাশের গ্রাম থেকে সম্বন্ধ আসে। বুঝলে সুমিত্রা, ছেলেটা খুব ভালো, একটা ফ্যাক্টরিতে কাজ করে। তাই ভাবছিলাম আমাদের সুরভি মায়ের জন্য ঠিকই হবে। কিছুদিন পর সুরভির বিয়ে রাজীব নামে ওই ছেলেটার সাথে হয়ে যায়। রাজীবের নদীর পাশে খুব সাধারণ একটা ঘর ছিল। এর কিছুদিন পর অংশিকা যেহেতু দেখতে খুব সুন্দরী ছিল, তাই ওর জন্য বড়লোকের ছেলে অভিনবের সম্বন্ধ আসে। বড়লোক হওয়ার জন্য নদীর ওপারে ওদের একটা সর্বসুবিধা সম্পন্ন দোতলা বাড়ি ছিল। ছেলেরা তো খুবই বড় লোক। আমার মেয়ে সুন্দরী বলেই ওই বাড়িতে সম্বন্ধ হয়েছে। অভিনবের কাঠের ব্যবসা ছিল, ওতে ওর খুব ভালো উপার্জন হতো। কিছুদিন পরেই অংশিকার বিয়ে হয়ে যায়, আরও বিয়ে করে ওই বড় বাড়িতে চলে আসে। বিয়ের পরের দিন সকালে যখনও কফির মগটা হাতে নিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে নদীর দৃশ্য দেখছিল, আরে বাহ, কি সুন্দর লাগছে এই নদীটা দেখতে। কিন্তু এ কি, নদীর ওপারে যে গরিবদের বস্তি, না ওই বস্তিটাই না নদীর ভিউটাই নষ্ট করে দিল। তবে এটা ভুলো না যে তোমার বড় বোনের বাড়িও কিন্তু ওখানে। কিসের বড় বোন? গরিবদের আমি খুব একটা পাত্তাও দিই না। অংশিকার আগে থেকেই অহংকার ছিল, আর বড় লোকের বাড়ি বিয়ে হওয়াতে এই অহংকার আরও বেড়ে যায়। তারপর একদিন, এই শোনো না, আমি না একটু শপিংয়ে যাব, তুমি একটু তোমার ওই স্টিমার বোর্ডে করে আমাকে একটু নদীর ওপারে নিয়ে যাবে? ঠিক আছে, আমি এক্ষুনি স্টিমার বোর্ডটা বের করছি, তুমি চলে আসো। এরপর ওরা তৈরি হয়ে চলে আসে। আর তখনই গরিব রাজীব নিজের ছোট্ট নৌকার দাঁড় বেয়ে কাজে যাচ্ছিল। আসলে ওদের সবাইকেই নদীটা পেরিয়েই কোথাও যেতে হতো। তখনই নিজের স্টিমার বোটে বসে অংশিকা অভিনবকে বলল, অভি, তাকাও না এদিকে, একটা সেলফি নি। আসলে আমি না সোশ্যাল মিডিয়ায় আপলোড করব, তাহলেই তো লোকেরা জানতে পারবে যে নদীর ধারে আমাদের কত বড় একটা সুন্দর বাড়ি আর আমাদের বোটও আছে। তখনই অংশিকার নজর রাজীবের ওপর পড়ে আর বলে, জামাইবাবু দেখবেন, দাঁড় টানতে টানতে হাতের ছালই না উঠে যায়। অন্যদিকে নদীর পাড়ে বসে সুরভি কাপড় কাচতে কাচতে এগুলো দেখছিল, আর নিজের ছোট বোন ওর গরিব স্বামীকে নিয়ে মজা করছিল, তা দেখে ওর খুব কষ্ট হয়। এর কিছুদিন পর অংশিকা প্রেগনেন্ট হয়। এই খবর শুনে সুরভি তার বরের নৌকা করে এপারে আসে ওর বাড়িতে ওকে শুভেচ্ছা জানাতে। মা হওয়ার জন্য অনেক শুভেচ্ছা রে বোন। শোন দিদি, তোর এই শুভেচ্ছার আমার কোনো দরকার নেই। আর এই নোংরা জামা কাপড় আর নোংরা চটি নিয়ে এখান থেকে এক্ষুনি বেরো। আমাকে আবার ঘরটা এখন পরিষ্কার করতে হবে। যাও, বেরো এখান থেকে। অংশিকা ওকে অপমান করে ওখান থেকে তাড়িয়ে দেয়। এত অহংকার ভালো না বোন, দেখবি একদিন তোকে না পস্তাতে হয়। এই বলে সুরভি ওখান থেকে চলে যায়। ওই দিন থেকে অংশিকার মনে সুরভির জন্য ঘেন্নাটা আরো বেড়ে যায়। এর পরের দিন, শ্যামলী, আয়, তোকে স্নান করিয়ে দিই, যা গরম পড়েছে। আয় আয়। হ্যাঁ সুরভি, আজকে আমরাও আমাদের মহিষটাকে না অনেকক্ষণ ধরে স্নান করাবো। তখনই অংশিকা ব্যালকনিতে দাঁড়িয়ে নিজের হাজবেন্ডকে বলল, ছে অভিদেব, দেখো তো এই গরিবরা মিলে নদীটার কি অবস্থা করেছে। নদীতে গরু মহিষকে স্নান করায় আর যত আবর্জনা ফেলে নদীটাকে নোংরা করে দিচ্ছে। এই গরিবদের জন্য এই ভিউটাও নষ্ট হয়ে গেল, আর নদী থেকে কিরকম দুর্গন্ধ বেরোচ্ছে। আমি কালকেই সরকারি কর্মচারীদের বলে এই বস্তিটাকে এখান থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। পরের দিন অভিনব কিছু সরকারি কর্মচারীকে ডাকে। দেখুন এরা কিরকম নোংরা করে রাখে জায়গাটাকে, এদের ঘরবাড়ি ভেঙে দিন, তাহলে জায়গাটা পরিষ্কার হবে। এরপর ওরা ওদের বাড়িঘর ভেঙে দিয়ে চলে যায়। এখন আমরা কোথায় থাকবো গো? তুমি চিন্তা করো না সুরভি, আজকে রাত্রে আমরা এই নৌকাটাতে থাকবো, আর কাল সকালে নতুন একটা কুড়ে ঘর বানিয়ে নেব। এই বলে সুরভি আর রাজীব ওদের নৌকায় সারা রাত বসে থাকলো। আর অন্যদিকে অংশিকা এইসব দেখে খুব খুশি হয়। পরের দিন সুরভি আর রাজীব মিলে একটা কুড়ে ঘর বানিয়ে থাকতে লাগলো। এবার বুঝলি তো কে পস্তাচ্ছে? নিজের বোনকে উচিত শিক্ষা দিয়ে অংশিকা খুব খুশি ছিল। আর এখন ওর 9 মাস চলছিল। আংশিকা, আমার একজন ক্লায়েন্টের মেয়ের বিয়ে, ওখানে আমাদের যেতেই হবে। তুমি তো জানো অভিনব, এখন আমি এভাবে যেতে পারি না। তুমি মায়ের সাথে চলে যাও না।
ঠিক আছে, কিন্তু তুমি নিজের খেয়াল রেখো। এই বলে অভিনব ওর মায়ের সাথে নিজেদের বোট নিয়ে বেরিয়ে গেল, আর অংশিকা বাড়িতেই থাকলো। আর সন্ধেবেলা যখন ও ব্যালকনিতে দাঁড়িয়ে ওর বোনের কুঁড়েঘর দেখে মুচকে মুচকে হাসছিল, তখনই ওর প্রসব যন্ত্রণা শুরু হয় আর ও ব্যালকনিতে পড়ে যায়। সুরভি ওকে পড়ে যেতে দেখে নেয়। সুরভি দিদি, সুরভি দিদি, কি ব্যথা করছে আমার। রাজীব, মনে হচ্ছে বোনের লেবার পেন উঠেছে, আমাদের না ওকে নিয়ে হাসপাতালে যেতে হবে। চলো চলো, তাড়াতাড়ি চলো। এরপর সুরভি আর রাজীব ওদের নৌকাটা নিয়ে অংশিকার বাড়িতে যায় আর ওকে নিয়ে হাসপাতালে যায়। দেখুন, এনার অপারেশন করতে হবে, তার জন্য রক্তের প্রয়োজন। আমি ওর বোন, আপনি আমার কাছ থেকে যত খুশি রক্ত নিন। এরপরে সুরভি অংশিকাকে রক্ত দেয়, আর তারপর অপারেশন করলে মা আর সন্তান দুজনেই ভালো থাকে। এই দেখে সবাই খুব খুশি হয়। আর 3 দিন পর অংশিকা বাচ্চাকে নিয়ে বাড়িতে আসে। আর এইসবে অংশিকা নিজের ভুলটা বুঝতে পারে আর ক্ষমা চায়। আর তার সাথে অভিনব আর অংশিকা নিজের দিদি জামাইবাবুকে একটা বড় সুন্দর পাকা বাড়ি বানিয়ে দিয়ে উপহার দেয়, যেখানে সুরভি তার পরিবারকে নিয়ে সুখে থাকে। সোনু। হ্যাঁ বাবা। অনেক রোদ, আর পাচ্ছি না, এবার বাড়ি চল। আমি তো তোমাকে বলেছিলাম যে আমি করে নেব, তোমাকে না আসতেই তো বলেছিলাম। হ্যাঁ বাবা, তুই বলেছিলিস, কিন্তু তোকে আমি একা কি করে আসতে দিই? এত বড় তো জমি, একা পারতিস? হ্যাঁ, আমিও তো সেটাই বলছি, তুমি বাড়ি যাও, আমি করে নেব। না, তুইও সাথে চল, রুটি টুটি খাবো, তারপর আবার বিকেলে ফিরবো। কিন্তু ততক্ষণে তো অন্ধকার হয়ে যাবে, তুমি যাও, আমি আসছি। আরে জেদ করিস না, চুপচাপ চল, ভাব আজ তোর ছুটি। আরে বাবা, কৃষকদের কি আর ছুটি আছে? আরে আমি বললাম না, হয়ে গেছে আজকের কাজ, চল এবার। এই গল্পটা কৃষ্ণ ও তার পরিবারের। কৃষ্ণ তার স্ত্রী গঙ্গা আর ছেলে সোনু আর মেয়ে মনুকে নিয়ে একটা গ্রামে থাকত। গ্রামের জনসংখ্যা খুব বেশি ছিল না, তাই এক একটা বাড়ি অনেকটা দূরে দূরে ছিল। এমনকি কৃষ্ণের বাড়িটাও তার জমির মাঝখানে ছিল। তারপর কৃষ্ণ আর ছেলে বাড়ি পৌঁছালে, এসে গেছো দুজনে, বসো, আমি খাবার দিচ্ছি। জমি কাজ শেষ হয়ে গেছে? না না, কোথায় আর শেষ হলো, বাবা জোর করে বলল আর ছুটি, তাই আমি চলে এলাম। ছুটি? মানে? আরে তুমি একটু বাইরে বেরিয়ে দেখো, কতটা রোদ, কেউ অসুস্থ হয়ে পড়লে তখন আবার বিপদ হবে। মোনা কোথায় গেছে? ও তো কুয়ো থেকে জল আনতে গেছে। বাবা, কতবার তোমাকে বলেছি যে একটা পাম্প লাগিয়ে নাও। প্রথমে মা আর এখন মোনা কত দূর থেকে জল আনে। তাতে কি হয়েছে বাবা? তোমরা দুজনেও তো আমাদের জন্য কত পরিশ্রম করো। কিন্তু মা, অন্তত একটা পাম্প তো চাই। ঠিকই বললি বাবা, এবার ফসলটা হতে দে, ফসল বিক্রি হলে সবার আগে পাম্পই বসাবো। কৃষ্ণ কথা দিলে সোনুর মুখে হাসি ফুটে ওঠে, আর তারপরও খেতে বসে। খেতে বসে, ওগো, আমি বলছিলাম কি হ্যাঁ বলো। বলছিলাম কি, ছেলের কি বিয়ে দেবে তুমি? হ্যাঁ হ্যাঁ, করব, একেবারে ধুমধাম করে করব। থাক না বাবা, এমনিতেই কি সমস্যা কম যে আর একটা ঘাড়ে চাপাবো? শোন বাবা, বউ ঝামেলা হয় না, বরং ঝামেলা থেকে উদ্ধার হওয়ার পথ হয়। দেখবি, বউ ঘরে এলে আমাদের ভাগ্য খুলে যাবে। হ্যাঁ হ্যাঁ দাদা, মা একদম ঠিক বলছে। এমন ভাবে বলছো যেন বউ আসলে আকাশ থেকে সোনা পড়বে। প্রথমে কিছু টাকা পয়সা জোগাড় করে নি, তারপরে এই বিষয়ে ভাববো। এইভাবেই কয়েক মাস কেটে গেলে কৃষ্ণর ফসল পেকে যায়, আর এবার ফসল ভালোই হয়েছিল। ফসল বেচে কৃষ্ণ অনেক টাকা পেলে কথা অনুযায়ী আগে বাড়িতে সে একটা হ্যান্ডপাম্প বসালো। ওহো, কি মিষ্টি জল আসছে! শুনুর বাবা, এই কাজটা তুমি ভালোই করেছো। আমি বলছিলাম কি, আর কোনো বড় খরচা হওয়ার আগে ছেলের জন্য একটা ঘর বানিয়ে ওর বিয়ে দিয়ে দাও। না মা, এখনো তো। চুপ কর বাবা, তুই কিন্তু বলেছিলিস আগে জল তারপর বউ। জল হলো, এবার বউ। মায়ের কথা শুনে সোনু চুপ করে গেল, আর তার পরের দিন থেকেই গঙ্গা আর কৃষ্ণ ওর জন্য মেয়ে দেখতে শুরু করলো। কি হলো মা, পছন্দ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, পছন্দ হয়ে গেছে। আমার তো মেয়েকে খুব পছন্দ। মেয়ের নাম রাধিকা। মেয়ে পড়াশুনোয় খুব ভালো, কিন্তু কিন্তু কি মা? ওর বাবার শরীর ঠিক থাকে না, আর ওর মা নেই। কিন্তু মেয়েকে তো আমার খুব পছন্দ হয়েছে, আর দেখতেও খুব সুন্দর। যাই বলো, মেয়েটা কিন্তু খুব বুদ্ধিমতী, আমার তো খুব পছন্দ হয়েছে। এবার বিয়ের জোগাড় শুরু করে দাও।
কিছুদিনের মধ্যেই সোনু আর রাধিকার বিয়ে হয়ে গেল, আর রাধিকা এসেই সংসারটা সামলে নিল। এখন ওদের সংসারটা খুশিতে ভরা ছিল। তারপরে একদিন, মা, এই গ্রামটা না খুব ছোট, হাতে গোনা কয়েকটা বাড়ি। হ্যাঁ মা, প্রথম থেকেই এই গ্রামটা এরকমই। সবার সাথেই সবার পরিচয় আছে, কিন্তু সবাই নিজের চাষবাস নিয়েই ব্যস্ত থাকে। আচ্ছা, এই হাইওয়ে কোথায় যায় মা? এই হাইওয়েটা দিল্লির দিকে যাচ্ছে বৌমা। তুমি গেছো কোনোদিন দিল্লি? হ্যাঁ, একবার তোমার বাবা নিয়ে গেছিল আমার চিকিৎসা করাবার জন্য। কি বড় রাস্তা, কি জোরে গাড়ি ছোটে। তার মানে দিল্লি এখান থেকে বেশি দূর না। তো তুমি কেন জিজ্ঞেস করছো? আরে না মা, এমনি জিজ্ঞেস করছিলাম। গঙ্গা বুঝতেই পারলো না যে রাধিকার মনে কি চলছিল, আর এইভাবেই কিছুদিন সময় কেটে গেল। তারপর একদিন যখন কৃষ্ণ আর সোনু মাথায় হাত দিয়ে বসেছিল, তখন রাধিকা ওদের জন্য চা করে নিয়ে এলো। বাবা, তুমি কি চিন্তা করছো? বুঝলি রে মা, এবার খুব বড় বিপদে পড়েছি। বৃষ্টি ঠিকমতো হয়নি, সব ফসল শুকিয়ে গেছে। বেচারা সোনু পাম্প থেকে জল তুলে তুলে ঢালছে, যাতে আমাদের জন্য অন্তত কিছু ফসল থেকে যায়। কিন্তু গত বছর তো অনেক বৃষ্টি হয়েছিল। হ্যাঁ রাধিকা, তুমি ঠিকই বলেছ। আগের বছর এত বৃষ্টি হয়েছিল যে সব ফসল পচেই গেল। আমাদের কৃষকদের এই সমস্যা, বৃষ্টি বেশি হলেও বিপদ, কম হলেও বিপদ। ভগবানই জানে কি করে কি হবে। সামনে মেয়েটারও তো বিয়ে দিতে হবে না? টাকা না থাকলে এসব কি করে হবে? ঈশ্বরে বিশ্বাস রাখো, সব ঠিক হবে। নিজের পরিবারকে অসুবিধায় দেখে রাধিকাও ভাবতে লাগলো যে কিভাবে এখান থেকে বেরিয়ে আসা যায়। বাবা, আমি একটা কথা বলবো? হ্যাঁ মা, বল না, কি বলবি? মোনার বিয়ের জন্য তোমাদের কত টাকা লাগবে বাবা? কেন মা, এ কথা কেন জিজ্ঞেস করছিস? বলো না আগে। কম করে 5 লাখ টাকা চাই বৌমা। 3 লাখ টাকা তো আমাদের ব্যাংকে জমা করা আছে, কিন্তু বাকি 2 লাখ কোথা থেকে আসবে জানি না। আমার কাছে একটা উপায় আছে, যদি তোমাদের পছন্দ হয়। হ্যাঁ রাধিকা, বলো না। শোনো, বর্তমানে শহরবাসীদের ফার্ম হাউসে বিয়ে আর পার্টি করার খুব শখ। আমাদের জমিটা হাইওয়ের সাথেই, আর দিল্লিও কাছে। তাই আমাদের শুধু হাইওয়ে থেকে জমি পর্যন্ত একটা রাস্তা বানাতে হবে, জায়গাতে একটু বসার ব্যবস্থা করতে হবে, আর বাউন্ডারি দিয়ে একটা সুন্দর নাম দিতে হবে। মা, তোর কথা আমি কিছুটা বুঝতে পারছি, কিন্তু এই সব কিছুর জন্য পয়সা কোথার থেকে আসবে? ওই 3 লাখ টাকাটা দিয়ে দাও না। একবার বৌমার এই আইডিয়া চললে মেয়ের বিয়ে ধুমধাম করে দেব। হ্যাঁ, এই আইডিয়াটা আমারও ঠিক মনে হচ্ছে। পরের দিনই পুরো পরিবার রাধিকার কথা অনুযায়ী কাজে লেগে গেল। হাইওয়ে থেকে জমি পর্যন্ত রাস্তায় টাইলস লাগিয়ে দেওয়া হলো, আর কাঠ দিয়ে জমির চারপাশে বাউন্ডারি দেওয়া হলো, আর জমিটা পরিষ্কার করে অনেকগুলো বসার জায়গার ব্যবস্থা করা হলো, আর শেষে জমির মাঝখানে একটা সুন্দর কুঁড়ে ঘর বানানো হলো। পুরো পরিবার খুব পরিশ্রম করলো, আর পরের দিনই। হ্যালো, আমার নাম রাহুল, আমি দিল্লি থেকে এসেছি। এই রিসর্টটা আমি প্রথমবার দেখলাম। পরশুদিন সন্ধ্যায় কি বুকিং হবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। বলুন, আপনাদের কি অনুষ্ঠান আছে? পরশুদিন আমার ছেলের জন্মদিন, ভাবছি এখানেই সেলিব্রেট করব। কেটারিংটা আমি নিজে দেখে নেব। 20,000 টাকা বাজেট, এতে কি হবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। থ্যাংক ইউ সো মাচ। এই নিন 10,000 অ্যাডভান্স। রাধিকার প্ল্যানটা কাজ করছিল। 2 দিন পরে রাহুল তার বাচ্চার বার্থডে খুব ভালো করে সেলিব্রেট করলো। রাধিকারা ওই পুরো জমিটা আলো আর বেলুন দিয়ে সাজিয়েছিল। এইভাবেই লোকেরা ওদের রিসর্টের ব্যাপারে জানতে লাগলো, আর সবাই ওখানে আসতে লাগলো। এখন তো আর রাধিকারা এতটুকু সময় পাচ্ছিল না, কারণ ওদের এত কাজ ছিল। দাদা, খাবারটা তৈরি হলো? বরযাত্রী আসলো বলে। হ্যাঁ ম্যাডাম, তৈরি হয়ে গেছে। মোনা, তৈরি হলি নাকি? তাড়াতাড়ি আয় মোনা। কোথায় রে? বৌমা, দেখলে তোমার ননদকে? হ্যাঁ মা, একদম পরি লাগছে। সবই তোমার জন্য বৌদি, আমার নয়, আমাদের পরিশ্রমের জন্য। আর শোনো, তোমার প্রথম সন্তানের জন্য এখন থেকেই এই রিসর্ট বুক করে নাও। কে জানে তখন যদি রিসর্ট ফাঁকা না থাকে। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।